জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড বা তাদের যে চাওয়া এই সরকারের কাছে বা এই সরকারের কাছ থেকে, সেটি পুরোপুরি না হলেও বা শতভাগ না হলেও অনেকাংশেই এই সরকার সেটি ফিল আপ করতে পারে, পূরণ করতে পারে, চাইলেই সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, কেউ যদি সেটা মনে প্রাণে ধারণ না করে, মন থেকে না চায়, তাহলে সেটি অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয়। এই যে ধরেন, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি, সংগ্রাম করে আসছি, কার বিরুদ্ধে? ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে। সেটা যদি আমরা মোটা দাগে বলি, প্রায় 3 বছর আগে থেকে আমরা প্রকাশ্যে ইন্ডিয়ান যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাংলাদেশে লড়াই করেছি, রাজপথে প্রোগ্রাম করেছি, মিটিং করেছি, মিছিল করেছি। সেই জায়গায় আমরা কিন্তু আমাদের সহযোগী বা সহযোদ্ধা হিসাবে খুব বেশি সংখ্যক মানুষকে পাই নাই, এমনকি রাজনৈতিক দলগুলোকেও খুব একটা কাছে পাই নাই। মানে আমাদের এই দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ জার্নিটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা যেদিন প্রথম ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলনটা শুরু করি, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, সেদিন বাংলাদেশের টপ যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর এক শীর্ষ নেতার বাসায় আমি গেলাম লিফলেট নিয়ে। ইন্ডিয়ান পণ্য বয়কটের যে লিফলেটগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা আমাদের টি শার্ট এবং লিফলেট ওই সময় ছড়িয়ে দিয়েছিলাম। সবাই আমাদের ওই আন্দোলনটা দেখেছিলেন। তো সেই শীর্ষ নেতার বাসায় আমি গিয়ে যখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আমরা তো ইন্ডিয়ান যে আগ্রাসন, আধিপত্যবাদ, এটার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করতে যাচ্ছি, তো আপনারা যদি রাজপথে বড় দল হিসাবে কর্মসূচি নাও দিতে পারেন, অন্তত একটা মৌন সম্মতি আমাদের পক্ষে আপনারা দেন, বা আপনারা যখন বক্তব্য দেন, কথা বলেন, তখন যাতে অন্তত এই ইস্যুটা আপনাদের বক্তব্যে থাকে। আমি নাম বলছি না সেই নেতার, তিনি প্রকাশ্যেই আমরা যে কয়েকজন গেছিলাম আমাদের সামনেই বললেন, তোমাদের লিফলেটটা ভালো, তোমরা চালাও, আমরা আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে বা ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে কথা বলতে পারি না বা পারবো না, কারণ আমাদের ক্ষমতায় যেতে হবে। সেদিনই বুঝলাম যে তাদের কাছে আসলে ক্ষমতাটাই মুখ্য। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের চাওয়া, জনগণের প্রত্যাশা, এগুলোকে খুব একটা তারা তোয়াক্কা করে না এবং খুব একটা তারা ম্যাটারও করে না। তো যাই হোক, তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো কথা নেই। আমার মূলত আজকে বক্তব্য, কথা, বর্তমান যে সরকার, এটা তো আসলে আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, জনগণের কাঙ্ক্ষিত যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে অর্জিত একটা ফসল। এখন এই সরকারের কাছ থেকে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেটা যদি পূরণ না হয়, তাহলে এই জায়গায় বড় একটা আফসোস, একটা কষ্টের জায়গা থেকেই যায়। এই যে ধরেন, কিছুদিন আগে আমাদের এই সরকারের একজন উপদেষ্টা বললেন তারা নাকি দুঃখিত, তারা ইন্ডিয়াতে ইলিশ পাঠাবে না। ওনার এই সিদ্ধান্তকে সারা বাংলাদেশের জনগণ স্যালুট জানিয়েছে। মানুষ খুব খুশি হয়েছিল যে না, এই সরকারের দায়িত্বে যারা আছে তাদের গার্ড আছে এবং তারা জনগণের পক্ষে শক্ত একটা অবস্থান নেওয়ার মতো তাদের সামর্থ্য আছে। সবাই লিখেছেন। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে এবার ইন্ডিয়ায় ইলিশ যাচ্ছে না। আমরা সবাই প্রশংসা করলাম, স্যালুট জানালাম। এমনকি আমাদের আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল 2019 সালে একটা ফেসবুকে লেখা লিখেছিলেন যে ওই সময় শেখ হাসিনার সরকার ইন্ডিয়াতে 500 টন ইলিশ পাঠিয়েছিলেন। তো এটার বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছিলেন আসিফ নজরুল। তো যাই হোক, 2019 আর আজকে 2024, 5 বছরের ব্যবধানে আল্লাহ তাকে মন্ত্রী বানিয়েছেন, উপদেষ্টা বানিয়েছেন। তো আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার 3000 টন, 500 টন না, মানে আরো 3 গুণ বেশি, 3000 টন ইলিশ ইন্ডিয়াতে পাঠাচ্ছেন। চিন্তা করে দেখেন। হ্যাঁ, এটাকে অনেকেই বলতে পারে যে ভাই তারা তো রপ্তানি করছে, রপ্তানি করলে অসুবিধা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে। আপনি রপ্তানি কোন জিনিসটা করবেন ভাই? মানে যে জিনিসটা আপনার খেয়ে পরে অতিরিক্ত হয়ে যাবে, এক্সট্রা হবে, বেঁচে যাবে, সেটি আপনি রপ্তানি করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। মানে যে জিনিসটি আপনি
চাহিদাই আপনার পূরণ হয় না, সেই জিনিসটি আপনি কি এক্সপোর্ট করবেন কখনো? যেমন ধরেন আপনার বাসায় যে ধান উৎপাদন করেন, সেই ধান বা সেই ধানের চাল আপনার নিজের পরিবারেই হয় না, জুটে না, তাহলে কি আপনি সেই ধান বাজারে বিক্রি করবেন? করবেন না, কারণ আপনার খাওয়া তো আগে লাগবে ভাই। তো এই যে ইলিশ মাছের কথা বলা হচ্ছে, আমার বাংলাদেশের জনগণ কয় পার্সেন্ট মানুষ ইলিশ খেতে পারে বলেন তো? মোটা দাগে কয় পার্সেন্ট? আমার তো মনে হয় না 2 থেকে 5, মানে 5%-এর বেশি মানুষ ইলিশ খেতে পারে, আমার মনে হয় না সম্ভব। কারণ এত দাম, একটা 1 কেজি ওজনের ইলিশ কিনতে গেলে আপনাকে 3 থেকে 4 হাজার, মানে ক্ষেত্র বিশেষে 5,000 টাকা বন্ধ দিতে হয়। ছোট সাইজের নিলেও আপনার 1500-2000 টাকা কেজি, একবারে ছোট নিলেও 1000-এর নিচে পাবেন না, 1000 সর্বনিম্ন। বলেন এই দরে মানে ইলিশ খাওয়ার মতো সক্ষমতা কতজন মানুষের আছে? তাহলে যেখানে আমাদের জনগণের চাহিদা আমরা পূরণ করতে পারছি না, জনগণের চাহিদা অনুযায়ী আমরা জনগণকে ইলিশ দিতে পারছি না, অথচ এই ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় ফিশ, তাহলে এই জাতীয় মাছ, অথচ দেশের মানুষ জাতীয় মাছ খেতে পারে না, কিন্তু আপনি কি করলেন? ইন্ডিয়াতে রপ্তানি করছেন। কারণ আপনি নিজেকে জিজ্ঞেস করেন, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক এতিমখানা সম্ভবত মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী, তাকে বলা হয়েছিল আমাদের জাতীয় মাছের নাম কি, সে বলল পাঙ্গাস। মানে এটা শুনে হয়তো আপনাকে হাস্যকর লাগবে, আপনার কাছে ট্রল মনে হবে, বা আপনি ফান মনে করতে পারেন, কিন্তু না, এটা অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক একটা কথা। মানে ওই শিশুটি বা ওই বাচ্চাটি জানেই না যে ইলিশ মাছ আসলে দেখতে কেমন, ওর জীবনেও কোনো ইলিশ মাছ দেখেই নাই। তাহলে যে জীবনে ইলিশ মাছ একবার চোখেও দেখে নাই, সব সময় পাঙ্গাস খেয়ে আসছে, মানে সবচাইতে অ্যাভেলেবল যেটা কম দামি যে মাছটা, সে তো সেটাকেই জাতীয় মাছ বলবে, তাই না? আপনি বলেন। তো সেই জায়গায় আমরা আমাদের সরকারের কাছ থেকে এই জাতীয় মাছটাকে সহজলভ্য যদি না করতে পারি, তাহলে অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক। এখন বলতে পারেন যে ভাই জেলেরা তো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। নো, প্রপার সিস্টেম দাঁড় করান, জেলেরা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তারা যদি 800 থেকে 700 টাকার মধ্যেও ইলিশ মাছ জনগণকে খাওয়ায় কেজি, কিচ্ছু হবে না ওদের। সিন্ডিকেট ভেঙে দেন, মধ্যস্বত্বভোগী যারা ভেঙে দেন, আড়তদারদের কবজা থেকে বাজারকে উদ্ধার করেন, দেখবেন খুব সহজেই 500 থেকে 700 টাকার মধ্যে ইলিশ খাওয়াতে পারবে, অনায়াসে সব মানুষ ইলিশ খাইতে পারবে। কিন্তু তারা সেটা করে না, করতে চায় না, কেন আমরা জানি না। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তো যাই হোক, আমাদের আজকে বক্তব্য ছিল, যেখানে 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে আছে, তাদেরকে মানে তাদের দেশে পাঠানোর কথা, কিন্তু 26 লক্ষ নাগরিককে না পাঠিয়ে আমরা কি করলাম? 3000 টন ইলিশ পাঠালাম। বুঝেন এবার? জনগণের দাবি ছিল ভারতীয় নাগরিকদের তোমরা ফেরত পাঠাও ইন্ডিয়াতে, তাদেরকে ইন্ডিয়ায় ফেরত দাও। সেখানে ভারতীয় নাগরিকদের না পাঠিয়ে আপনারা ইলিশ পাঠাচ্ছেন, জিনিসটি কোনোভাবেই আমরা মানতে পারছি না। এদেশের জনগণ এটাকে কোনোভাবেই গ্রহণ করে নাই, কোনোভাবেই। আপনারা যেই লজিক দেখান, যেই আপনারা যুক্তি দাঁড় করান, হোয়াট এভার, জনগণ এটাকে কখনোই মেনে নিতে পারে নাই ভালোভাবে। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আল জাজিরার ইনভেস্টিগেশন সাংবাদিক জুলকার নাইনের ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক যারা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগঠন নিয়ন্ত্রিত ছিল, আমরা সেটা নিয়ন্ত্রণ করতাম, কিন্তু বাংলাদেশে একটা ফ্যাসিবাদের পরিবর্তন এসেছে, এজন্য আমরা নিজেরা প্রকাশ্যে এসেছি। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অধিকার রয়েছে, তারা তাদের নিজেদের সংগঠনকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারে এবং তাদের নিজস্ব এই সংগঠনে মানুষকে আহ্বান করতে পারে। তারা কেন এখনও লুকিয়ে থেকে মানুষকে দাওয়াত দিবে? তারা স্বয়ং প্রকাশ্যে এসে এখন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে দাওয়াত দিবে। তো সে বিষয়ে সাংবাদিক আল জাজিরার ইনভেস্টিগেশন টিমের প্রধান নির্বাহী সাংবাদিক জুলকার নাইনের ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল। দীর্ঘ 17 বছর পর শনিবার 21 সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার সভাপতি সাদেক কাইয়ুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন। এমন খবর প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানান আলোচনা ও সমালোচনা। সেই তালিকায় রয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। শনিবার 21 সেপ্টেম্বর দিবাগত রাত 3:59 ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জুলকার নাইন লেখেন, ছেলেটাকে আমি চিনতাম, সালমান নামে পরিচয়। জুলাইয়ের 25 তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কদের নিরাপদে রাখার ব্যবস্থা করে। একটা স্ট্যাটাস লেখার জন্য দুপুর থেকেই চিন্তা করছিলাম। বান্দরে তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের। 1 ফুট ওঠে তো আবার 2 ফিট স্লিপ করে নিচে নামে। স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে, তাই আমিও আর চেপে রাখতে পারলাম না, তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম। ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয়। জুলাইয়ের 25 তারিখ থেকে নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিনেশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্বকে আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবাই সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তো 24-25 হবে। তারপর এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব ট্র্যাজেডিকে সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক শ্রোতা, এবার শুনলেন তো সাংবাদিক জুলকার নাইনের স্ট্যাটাস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা শক্তিশালী একটি দল। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়। প্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সেক্রেটারি সভাপতিদের নাম লুকিয়ে রাখা হয়েছিল, এখন তারা প্রকাশ্যে চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কতটা প্রভাব হতে পারে সেটা আপনারা এবার এক নজরেই দেখতে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি। রোববার 12 সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
9 দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এরপরেই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানা যায়নি এখনও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 সেশনের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 2022-23 সেশনে জসিমউদ্দিন হলে ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, একে একে ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি আরও অনেকের নাম প্রকাশ পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আশা করছে ছাত্র শিবির দখল নিতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গো টিউব নিউজ বাংলাদেশের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।